নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকের আমাদের পজিটিভ বার্তার পর্দায় চোখ রাখার জন্য। আর কাছে দূরে বসে আমাদের যারা অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, যার গুণে ত্রিপুরার অনেকেই চেনেন, অনেকে জানেন, অনেকে বা জানেন না। নতুন প্রজন্মের কাছে অনেকেই উনি অপরিচিত, কিন্তু আমাদের নাট্য সমাজ এবং লেখক সমাজ ওনার বিরাট সুপরিচিতি, এবং উনি একজন দক্ষ প্রশাসকও ছিলেন, মিস্টার সুভাষ দাস মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা যে আপনি আমাদের সময় দিয়েছেন। স্যার, আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। স্যার, ধন্যবাদ আপনাদেরকে। স্যার, আমরা কথায় চলে যেতে চাই। হ্যাঁ, যা জানার জন্য আজকে আপনাদের আমন্ত্রণ করেছি স্যার, সেটু আলোচনা করতে চাই। স্যার, স্যার প্রথমে জানতে চাইব যে নাটকের, আমাদের ত্রিপুরা নাটকের সেকাল একাল, স্যার একাল সেকাল মানে সেই রাজনৈতিক পিরিয়ডে শুনেছি স্যার, পুরোনো দিনের কথা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা তো বলার অপেক্ষা রাখে না যে নাটক বা যে কোনো জিনিসই হোক, আমাদের সামাজিক বিবর্তনের সাথে সাথে সেগুলো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। পরিবর্তনই জগতের নিয়ম, প্রকৃতির নিয়ম। ফলে নাটকের ক্ষেত্রে পরিবর্তন তো হয়েছে। এবং সেকাল বলতে নাটকে ধরুন আমার জ্ঞানত আমি যতটুকু দেখেছি বা পড়েছি, দেখেছি, জেনেছি, তাতে মনে হয়েছে, তাদের দেখেছি যে আমাদের রাজ্যে নাট্যচর্চার প্রায় 100, বাংলা নাট্যচর্চার প্রায় 130-35 বছর ইতিহাস আছে মঞ্চ নাটকের। এই মঞ্চ নাটকের বাইরেও অনেক আগে থেকেই কিন্তু আমাদের রাজ্যে যাত্রা মঞ্চস্থ হতো। এটা নাটকেরই একটা পূর্বসূরি। তো বা যাত্রা মঞ্চস্থ হতো বা অন্য ধরনের ফর্মে নাটক ছিল, উপাদান ছিল আমাদের রাজ্যে। কিন্তু একবারে মঞ্চ নাটকের ইতিহাস যদি ধরেন, সেকালটা যদি ধরেন, তাহলে 125-30 বছর আগে নাটক শুরু হয়েছে আমাদের চর্চা। এবং সেখানে মূলত শখের নাট্যচর্চাই ছিল, এবং এটা আজকের দিনও শখের নাট্যচর্চাই। অ্যামেচার নাটক ভালোবাসতো মানুষ, অভিনয় ভালোবাসতো, এবং অভিনয় নাটকের মধ্য দিয়ে নিজেদের কিছু কথা বলা, একটা সাংস্কৃতিক চর্চা, সবাই মিলে একটা সাংস্কৃতিক কাজকর্ম করা, এই যে মন মানসিকতা, তার থেকেই তো নাটকের উদ্যোগ বলা চলে। তো এটা তো তখনকার সময় তো প্রচুর দল ছিল, যে দলগুলো আমরা জানি যে তারা, এবং বিশেষ করে আমাদের রাজ্যের নাট্যচর্চার একেবারে সূত্রপাত যেটা বলবো মঞ্চ নাটকের, সেটা রাজবাড়িতে হয়েছে। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। রাজঅন্দরে, আমাদের রাজ পরিবারের অন্দরেই, ভেতরেই সেটা শুরু কার হয়েছে। আমলে স্যার এটা একটু সূত্রপাত? মূলত বীরচন্দ্র মাণিক্য, বীরেন্দ্রকিশোর মাণিক্য, এদের সময়কালের সময় থেকেই নাটকের চর্চা শুরু হয়েছে। এবং রবীন্দ্রনাথের সাথে যোগাযোগেরও এটা একটা ভূমিকাও ছিল। এটা অবশ্যই প্রচ্ছন্নভাবে ভূমিকাটা ছিল। রবীন্দ্রনাথের সাথে সম্পর্ক একটা ভূমিকা ছিল। ফলে রাজবাড়িতে নাট্যচর্চা শুরু হয়। এবং উজ্জয়ন্ত নাট্য সমাজ, নাম শুনে থাকবেন না, উজ্জয়ন্ত নাট্য সমাজ, পুষ্পবন্ত নাট্য সমাজ, যারা এই নাটকের দলগুলি আমাদের রাজ্যের একেবারে শুরুর নাটকের দল। ফলে নাট্যচর্চা রাজবাড়িতে শুরু হয়েছে, এবং রাজবাড়ির পরিবেশের মধ্যে যে নাট্যচর্চা হতো, নাট্যচর্চার মধ্যে বেশিরভাগ নাটকেই লক্ষ্য করা গেছে সেগুলো ছিল পৌরাণিক নাটক, গীতি নাটক, ঐতিহাসিক নাটক, যা সাধারণভাবে রাজপরিবারের লোকেরা ভালোবাসতো যে জিনিসগুলো, সেইগুলো তারা মঞ্চস্থ করার চেষ্টা করতো। এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ফলে একটা সময় পর্যন্ত রাজবাড়িতে আমাদের সেকালের নাট্যচর্চা ছিল, রাজবাড়ির মধ্যেই, চৌহদ্দির মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেখানে অভিনেতা অভিনেত্রীও ছিল রাজপরিবারের লোকেরাই, এবং দর্শক যারা ছিল তারাও রাজপরিবারের, তাদের আত্মীয় স্বজন। এবং এক এক দিন হতো নাটক যে হতো তখনকার সময় রাজবাড়ির ভেতরে, যেমন একটা নাটক প্রযোজনা হলে 3 দিন তারা মঞ্চস্থ করতোই। প্রথম দিন শুধু রাজপরিবারের একেবারে লোকেরা, খাস লোকেরা থাকতো। দ্বিতীয় দিন রাজপরিবারের একই নাটক। দ্বিতীয় শোর দিন সেটা রাজপরিবারের, যেমন কর্তারা বা অন্য যারা আছে প্রশাসনের, রাজপরিবারের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, তাদের জন্য শো হতো।
আবার পরের দিন, তৃতীয় দিন অন্য সকলের জন্য, সাধারণের জন্য, সবার জন্য শুধু যতটুকু জেনেছি আর কি তথ্য থেকে। তো তখনকার সময় এইভাবে নাটক রাজ পরিবারের ভেতরে, রাজপ্রাসাদের ভিতরে হতো। সীমিত দর্শক, সীমিত তাদের কুশীলব বা নটনটি যারা ছিল রাজপরিবারের মানুষই করতো। একটা সময় সেটা বেরিয়ে এলো, রাজপরিবারের চৌদ্দির বাইরে এলো এবং সেখানে মূল ভূমিকা ছিল ছাত্রদের। উমাকান্ত একাডেমির ছাত্রনাট্য সংস্থা, বিলুনিয়ার ছাত্রনাট্য সংস্থা, এরকম ধরনের ছাত্রদের স্কুলের মধ্যে মাস্টার মশাইদের উদ্যোগে, কিছু কিছু নাট্যপ্রেমী মাস্টার শিক্ষকদের উদ্যোগে এবং ছাত্রদের সহযোগিতায়, ছাত্রদের উৎসাহে উমাকান্ত একাডেমিকে কেন্দ্র করে, ছাত্র সংস্থাকে কেন্দ্র করে নাটক ধীরে ধীরে রাজপরিবারের বাইরে এলো। এবং সেটা একটা সময় যেটা ছিল শুধুমাত্র ধর্মীয় বিষয়, পৌরাণিক বিষয়, ঐতিহাসিক বিষয়, গীতি নির্ভর নাটক, সেগুলোর থেকে বেরিয়ে এসে সামাজিক নাটকের চর্চাও তখন শুরু হয়। ফলে শুরুতে আমাদের সেকালের নাট্য চর্চাটা মোটামুটি এইরকম একটা পরিবেশ বা এরকম একটা পার্সপেক্টিভের মধ্যে কাজ করেছে আমার জন্য। স্যার, বর্তমানে আমরা 2024-এ দাঁড়িয়ে রয়েছি স্যার। তার আগে যে পরিবর্তন রাজন্য বেরিয়ে এসে যে আপনি বললেন স্যার, উমাকান্ত স্কুলের ছাত্র সমাজ বিশেষ করে নাটকের দিকে অগ্রসর হয়েছিল স্যার। তার পরবর্তী সময়ে ধীরে 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 নাটক অনেক সংস্থা হয়েছে স্যার। অনেক সংস্থা হয়েছে, একটু অনেক সংস্থা হয়েছে এবং সেটা বলা চলে যে বেশিরভাগ সংস্থাই আগরতলা কেন্দ্রিক ছিল। এটা আমাদের মনে রাখতে হবে। তখন নাট্যচর্চার মূল কেন্দ্রটা রাজধানী কেন্দ্রিক ছিল, আগরতলাতে। মফস্বলে সেরকমভাবে কিন্তু প্রভাব ছিল পরবর্তী পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, যেমন রাজ আমলের আগে, সেকালটা যদি ধরি, একটা হলো রাজ আমলের, আমাদের স্বাধীনতা লাভের আগে রাজন্য আমলের নাট্যচর্চা, যেটা আমি বললাম। আবার 1947-এর পরে, দ্যাট মিনস 1950-র পরে, 1950-এর পরে ধরুন 1970 পর্যন্ত, এই যে 20 বছরের ইতিহাস, এর মধ্যে এটার একটা চরিত্র আছে, এই সেকালের একটা চরিত্র আছে। সেখানেও নাটক ধীরে ধীরে বেরিয়ে আসছে, সামাজিক স্তরের দিকে আসছে এবং নাটকের ক্ষেত্রে নতুন নতুন লোক আসছে, নতুন নতুন উৎসাহ নিয়ে কাজ করার জন্য আসছে। এবং তখনকার সময়ে দেশ বিভাগের একটা বড় প্রভাব আমাদের রাজ্যে নাটকের ক্ষেত্রে হয়েছে। 1947-এ দেশ বিভাগের পরে প্রচুর মানুষ পূর্ববঙ্গ থেকে আমাদের দেশে এই রাজ্যে এসছে, সীমান্ত অতিক্রম করে। এবং যে মানুষগুলো এসছে তারা শুধু তাদের পোটলাপাটলি নিয়ে আসেনি কাঁধে করে, তাদের সংস্কৃতিটাও নিয়ে এসছে, তাদের মন, সংস্কৃতি সবগুলো নিয়েই তারা এখানে এসছে। ফলে এখানে এসেও তারা এই নাট্যচর্চা, যাত্রা চর্চা, সংস্কৃতি চর্চা, গান, লোকসঙ্গীত, সমস্ত কিছু, মনসামঙ্গল থেকে শুরু করে সমস্ত কিছু এই রাজ্যে তারা চর্চার মধ্যে ছিল, যেগুলি তারা নিয়ে এসছে, ঐতিহ্য বহন করে নিয়ে এসছে, সেগুলি চর্চা এখানে হতো। এবং ফলে আমাদের নাটকের ক্ষেত্রেও যেটা রাজন্য আমলে শুরু হয়েছিল এবং রাজন্য আমলে শুরু হয়ে রাজপ্রাসাদের বাইরে এসেছিল, তার সাথে পূর্ববঙ্গের মানুষের যোগসূত্র তৈরি হলো। এই নাটকের ক্ষেত্রে তার চরিত্র খানিকটা পাল্টে দিল আমাদের নাট্যচর্চার ক্ষেত্রে। এটা আমি বলবো, এটা আমার ব্যক্তিগত অভিমত। এবং তখন যারা নাট্যচর্চার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল অনেকেই আছে আমাদের রাজ্যের, যারা নাটকের ক্ষেত্রে ত্রিপুরেশ মজুমদার বলুন, তারপর শক্তি হালদার বলুন, তখনকার সময়ের, তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু পূর্ববঙ্গীয় ব্যাকগ্রাউন্ড আছে। তবু স্যার, যে দেশভাগের পর 1950 সালে আমরা শুনেছি স্যার, ইতিহাস বলে, তখন তাদের রুটি রোজগারে স্যার একটা বিশাল ব্যাপার হয়েছিল, তারপরেও এগুলি করতো স্যার। তাদের সেই মানসিকতাটা স্যার, অবশ্যই। কারণ বাঙালি কেন, যে কোনো মানুষই, এবং বাঙালি তো বিশেষভাবেই একদম সাংস্কৃতিক কাজকর্ম ছাড়া বাঁচতে পারে না। একদম স্যার। আপনি হয় সারাদিনের কাজের শেষে হয় কীর্তন করবে, নয় মনসামঙ্গল করবে, নতুবা ঢপ যাত্রা করবে, নৌকাবিলাস করবে, সীতার বনবাস করবে। বাঙালি সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না। শুধু পেটের খাবার দিয়ে বাঙালি বাঁচে না, মনের খাবার ছাড়া বাঙালি বাঁচে না। সেই ইতিহাসটা এরকম বলছিল গেছে, আমি যে বলছিলাম তখন তার আসার পর যে রুটি রোজগারের পাশাপাশি এই যে সাংস্কৃতিক চর্চাটা, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে একটা
গর্বের বিষয় স্যার। অবশ্যই অবশ্যই। স্যার আমরা শুনেছি স্যার আপনি তো জানবেনই স্যার, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্ত স্যার যাত্রা দল করতেন উমাকান্ত স্কুলে রিহার্সাল দিতেন। হ্যাঁ, করেছিলেন যাত্রা, হ্যাঁ, নাটক যাত্রা। করেছিলেন উনি। হ্যাঁ। উনি যাত্রার সাথে নাটকের সাথে যুক্ত ছিলেন এবং উনি ওনার দাড়ি টাড়ি উনি না ফেলেই নাটক করতেন, যে কোনো চরিত্রই হোক একদম ওনার এটা উনি কখনো করতেন না, এটা শুনেছি আর কি। একদম যেখানে নাটক করেছেন সেখানে এটাও আমি শুনেছি এবং পড়েছি। খুব খুব সক্রিয়ভাবেই নাটকের সাথে যুক্ত একদম। ছিলেন উনি এক সময়। ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা সেকাল এই কালের কিছু নাট্য পটভূমির দৃশ্য আমাদের স্যার তুলে ধরলেন। আর আমাদের পজিটিভ বার্তা যারা অনুষ্ঠান দেখছেন কাছে দূরে বসে আপনাদের স্বাগত আমন্ত্রণ, অনুষ্ঠানটা দেখবেন। আমাদের সাথে রয়েছে ত্রিপুরার একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সুভাষ দাস মহোদয়। স্যার, ত্রিপুরার নাটকের যে নিজস্ব স্বকীয়তা স্যার, এটা কোন দিকে স্যার? একটু যদি এটা একটা কথা বলেন খুব তো এই ভালো ব্যাপারে। ভালো প্রশ্ন আপনি এনেছেন। সেটা স্বকীয়তা তো আমি যেটা বুঝি, যেমন ধরুন সেকালের নাট্যচর্চার কথা বলতে গিয়ে স্যার। বলেছিলাম, এবং আম, রাজন্য আমলের পরে 1970-এর পরে 70-এর দশকের কথা আমরা বলি নাটকের ক্ষেত্রে, 70-এর পরে 2000 সাল, তারপরে আপনি ধরুন এখন কাজের সময় চলছে। এই সময়টাতে এই যে নাটকের নিজস্বতা বা স্বকীয়তা বলতে আমি বুঝবো যে ত্রিপুরার নাটকের একটা ত্রিপুরা আলাদা নাটক। পরিচিতি। একদম ত্রিপুরার নাটক বলতে একটা আলাদা পরিচিতি। যেমন আমাদের বাংলা নাটক কলকাতায় হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হয়, বাংলাদেশে হয়, এবং আসামের বরাক ভ্যালিতে হয়, ত্রিপুরা রাজ্যে হয়। মূলত এই তিনটে জায়গার মধ্যেই বাংলা নাটকের তিনটি বড় ভুবন বলা চলে। একদম স্যার। তো এখানে পশ্চিমবঙ্গের নাটক দেখলে আমরা কিন্তু বুঝতে পারি এই নাটকটা পশ্চিমবঙ্গের নাটক। পশ্চিমবঙ্গকে চেনা যায়, ওখানকার জীবন, ওখানকার ভাষা, ওখানকার সংস্কৃতি, ওখানকার মনন চিন্তন তাদের নাটকের মধ্যে আসে। আবার বাংলাদেশের নাটক দেখুন, বাংলাদেশের নাটক দেখলে বোঝা যাবে যে বলতে হয় না এটা বাংলাদেশের নাটক। একদম স্যার। কেন বলতে হয় না? তার মধ্যে বাংলাদেশের একটা গন্ধ আছে, গন্ধ আছে স্যার। জীবন আছে, স্পন্দন আছে। ঠিক সেরকমভাবে ত্রিপুরার নাটকেরও একটা স্বকীয়তা, নিজস্বতা, পরিচিতি থাকা দরকার। সেটা আছে কিনা আপনার প্রশ্ন না? হ্যাঁ স্যার, আছে কিনা এখন? হ্যাঁ, আমি বলবো একটা সময় যেটা সেকালে যখন আমরা নাটক চর্চা আমরা সেকালের স্তরে পুরো শুরুতে অনেক দিন পর্যন্ত আমরা, এবং 70-এর দশক পর্যন্ত বলা চলে, আমরা নাটকটা নির্ভর করে স্ক্রিপ্টের উপর, একটা পাণ্ডুলিপি, একদম। একটা নাটকের গল্প, এটার উপর ভিত্তি করে নাটকটা নির্মাণ হয়। আমরা কিন্তু এই গল্পের জন্য, পাণ্ডুলিপির জন্য পশ্চিমবঙ্গ নির্ভর ছিলাম প্রায় 100% তখনকার সময়। স্যার, এটা কোন সালের কথা বলছেন স্যার? এটা তখন একেবারে শুরুতেই, শুরুতে মানে 1950 কিছু কিছু নাটক আমাদের রাজ্যে লেখা হয়েছে। যেমন বীর বিক্রম লিখেছিলেন, মহারাজা বীর বিক্রম। করেছেন, বীর বিক্রম লিখেছেন, অন্য দু একজন রাজ পরিবারের লোকও লিখেছে। বা এটা কি বলে, বিলুনে স্কুলে যে মাস্টারমশাই কথা বললাম, যারা বিলুনে ছাত্ররা করেছিল, সেখানে মাস্টারমশাই করেছেন, লিখেছেন ছোটোখাটো। কিন্তু বেশিরভাগ নাটক যেগুলি আগরতলা শহরে হয়েছে, বড় বড় প্রোডাকশন যেগুলি হয়েছে, সবগুলো নাটকই প্রায় পশ্চিমবঙ্গের নাট্যকারদের লেখা। একটা সময় এসে নতুন করে নাটক লিখতে শুরু করা আমাদের রাজ্যের কমল রায়চৌধুরী, খোয়াইয়ের, চন্দন সেনগুপ্ত, রতীশ মজুমদার, অজিত মজুমদার, শক্তি হালদার, তারা লিখতে শুরু করলেন। অনেক পরে আসছেন, অনেক পরে, মানে 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে লিখতে শুরু করছে। আমি বলবো তখন থেকেই বাংলা নাটকের স্ক্রিপ্টের ক্ষেত্রে স্বকীয়তার একটা স্তর শুরু হয়েছে, একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যে না আমরা, এবং এই যে লেখাটা শুরু করেছে, এর মধ্য দিয়েই ত্রিপুরা রাজ্যে নাটকের সক্রিয়তার বীজটা বপন হয়েছে আমি বলবো। কারণ যে নাটকগুলি লিখছে সেখানে ত্রিপুরার মানুষের জীবনের কথা, ত্রিপুরার মানুষের চিন্তার কথা, ভাবনার কথা, আমরা কি ভাবি, কিভাবে সমাজকে দেখি, আমি কি চাই, একদম এই জিনিসগুলো আমাদের ভাবনার কথা ধীরে ধীরে অল্প আকারে হলেও আসতে শুরু করেছে। কিন্তু আমি বলবো
এখনো পর্যন্ত যেটা আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, অনেকটা আমরা এগিয়েছি, এটা বলবো, অবশ্যই বলবো। অন্তত স্ক্রিপ্ট লেখার ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়েছি। অন্যান্য টেকনোলজি, প্রযুক্তির ক্ষেত্রে নাটকের, সেক্ষেত্রে আমরা ঠিক ততটা এগোতে পারিনি, কিন্তু আমাদের নিজস্ব একটা ধ্যান ধারণা, অনুষঙ্গ সম্পর্কে, নাটকের অনুষঙ্গ যেগুলো আছে সেগুলি সম্পর্কে আমাদের চিন্তাভাবনা, আমাদের সৃষ্টিশীলতা ধীরে ধীরে বিকশিত হচ্ছে, কিন্তু একটা পরিপূর্ণ রূপ পায়নি। এখন। কারণ এখনো আমাদের নাটক দেখলে মানুষ বলতে পারে না এখনো যে এটা ত্রিপুরার নাটক। আমরা সেই জায়গায় কিছুটা হলেও ঘাটতি এখনো আছে। একদম স্যার, ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরার যে পটভূমি নিয়ে অনেক নাটক হচ্ছে স্যার, আমরা ছোটবেলায় দেখেছি স্যার। একটা নাটক স্যার, কি দেবনা তিতুন কি যেন একটা নাটক। দেবনা তিতুন, এটা কমল রায়চৌধুরীর লেখা। হ্যাঁ, যাই হোক, এই নাটকটা বেশ সমগ্র ভারতবর্ষে অনেক এটা এখন পর্যন্ত, এটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি, যতটুকু তথ্য পেয়েছি, স্যার। আমাদের রাজ্যে যত নাটক হয়েছে এ পর্যন্ত, এই 130 বছরে, তার মধ্যে দেবনা তিতুন সবচেয়ে বেশি শো হয়েছে। একদম স্যার, দেশে, আমাদের রাজ্যে বাইরে মিলে সবচেয়ে বেশি শো হয়েছে দেবনা তিতুন। ত্রিপুরার পটভূমিতে যারা আমাদের নাট্যকাররা নাটক লেখছেন স্যার, আপনিও তো নাটক লেখছেন স্যার, আমরা দেখছি এখন কিছুটা ত্রিপুরার বাস্তব চিত্রের মধ্যে যে আমাদের ত্রিপুরার সংগ্রাম, আমাদের জীবন ছবি নিয়ে, জীবন কথা নিয়ে কিছু কিছু অবশ্যই। এবং নাটক মানে সাহিত্য, এবং নাটক তো অবশ্যই সমাজের দর্পণ। একদম স্যার। তো সমাজের কথা না বললে, আমার নিজের কথা, আমার সমাজের কথা, আমার পারিপার্শ্বিকের কথা, যদি না আমার সমস্যার কথা, আমার সম্ভাবনার কথা যদি আমার সাহিত্যে, সৃষ্টিতে না আসে, তাহলে আমার স্বকীয়তা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা শুনতে পেলেন স্যার যেটা বললেন, আমাদের ত্রিপুরার নাটকের নিজস্বতা এবং স্বকীয়তা, সেটার দিকে আমরা এগিয়ে চলেছি, কিন্তু তবু কিছুটা একটু খামতি রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি পরিপূর্ণতা এখনো পাইনি, এটা স্যারের বললেন এবং আমরা শুনতে পেলাম, এবং সেটাও সত্যি, একদম সত্যি কথা স্যার বললেন। স্যার অনেক অনেক ধন্যবাদ। আমরা নাটকের যে সেকাল একাল এবং ত্রিপুরা নাটকের ধারাবাহিকতা কোন দিকে চলছে, আমরা স্যারের সাথে আরও আলোচনা করব। স্যার, ত্রিপুরার নাটক স্যার, অন্যান্য যে বাইরে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, গুয়াহাটি, বাংলাদেশ যে নাট্য দলগুলি আছে, তাদের কিন্তু একটা পেশাদারিত্ব আছে। আমাদের ত্রিপুরা কিন্তু এখনো সেই পেশাদারিত্বের দিকে নেই বললেই চলে। তো কিছু কিছু হচ্ছে, সেটা একটু যদি স্যার আলোচনা করেন। পেশাদারিত্ব, হ্যাঁ, এই পেশাদারিত্ব ব্যাপারটা নিয়ে নাটকের ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করি স্যার। পেশাদারিত্ব বলতে, পেশাদারি কি? যেমন পেশা মানে আমার রুজি রোজগারের জন্য যে কাজটা করি, এটা আমার পেশা। একদম। রুজি, যেটার সাথে রুজির সম্পর্ক আছে, রোজগারের সম্পর্ক আছে, এটা আমার পেশা। যে আমাদের রাজ্যে এমন কোনো দল নেই বা এমন কোনো শিল্পী নেই যারা শুধু নাটক করে নিজের জীবিকা নির্বাহ করে, না? বেশিরভাগই অ্যামেচার, শখের, অফিস করে, বাড়ির কাজকর্ম করে, ব্যবসা করে, অন্য কাজকর্ম করে সেরে অবসর যখন পায় তখন সে নাটক করে, এটা অ্যামেচার। এবং আমাদের রাজ্যের 130 বছরের নাটকের ইতিহাস সবটাই বলা চলে অ্যামেচার, শখের নাটক, অপেশাদারী নাটক। সেই হিসাবে, অর্থাৎ নাটক থেকে আমি কোনো রোজগার করছি না, সেই জন্যই পেশাদারিত্ব মানসিকতা তৈরি হয়নি স্যার। কিন্তু আমার কাছে পেশাদারিত্ব নাটকের ক্ষেত্রে এটা নয়। পেশাদারিত্ব বলতে এটা বোঝা যায় রুজি রোজগারটা একটা দিক, সেটা অন্য দিক, এটা পেশার সাথে যুক্ত। কিন্তু পেশাদারিত্ব হলো এমন একটা ভাবনা, ধারণা, এমন একটা কি বলবো, চিন্তা, অর্থাৎ আমি যে কাজটা করব, আমি চাকরি করি বা না করি, রোজগার করি বা না করি, যেমন আজকে আমি আর আপনি যে কাজটা করছি, আমি যে কাজটা করব, এই কাজটা নিষ্ঠার সঙ্গে করব, এই কাজটা দক্ষতার সঙ্গে করব, এই কাজটার মধ্যে আমার কোয়ালিটি আনতে হবে, এই কাজটার সাথে এই কাজটা করার যোগ্যতা আমার আছে কিনা, আমার যোগ্যতা, আমার দক্ষতা, আমার কি বলবো, ন্যায় নিষ্ঠা, দায়বদ্ধতা, এই সবগুলো মিলিয়ে যে কাজটা আমি ভালোভাবে করব, এটাই হলো পেশাদারিত্ব। একদম স্যার। রুজি করলেই পেশাদারিত্ব হয়, এটা একটা দিক। কিন্তু নাটকের ক্ষেত্রে বলুন, সঙ্গীতের ক্ষেত্রে বলুন, নৃত্যের ক্ষেত্রে বলুন, যে কোনো কাজের ক্ষেত্রেই পেশাদারিত্ব না হলে কাজটাকে সুচারুভাবে, সুষ্ঠুভাবে করা যায় না।
একদম এবং এটা স্যার। করার জন্য শৃঙ্খলা দরকার, নিষ্ঠা দরকার, দায়বদ্ধ। আমি নাটক করব, যেমন ধরুন আহ, যে কোনো একটা নাটকের প্রোডাকশন আমি করব, আমার নাটক করার ক্ষেত্রে আমার লক্ষ্য থাকবে এই নাটকটা আমি এমনভাবে করব, মঞ্চে উপস্থাপন করব যাতে আমার বক্তব্য মানুষের কাছে নেওয়া যাওয়া যায় এবং মানুষকে এই নাটকের সাথে সম্পৃক্ত করা যায়, মানুষ আমার নাটক দেখে খুশি হয় একদম এবং এটা করার জন্য যেটা দরকার সেটা আমার করতে হবে। কিন্তু আমি যখন দেখি যে আমার আমার পেশাদারিত্ব কারণে আমি সময় মতো, ফ্যাংচুয়ালিটি পেশাদারিত্বের একটা বড় অংশ, রিহার্সালে অনেক রিহার্সাল সমস্যা আমি আছে। সময় মতো আসি একদম না। স্যার। আমি যতটা রিহার্সাল দেওয়ার দরকার ততটা রিহার্সাল না দিয়ে একটা কাঁচা জিনিসকে নিয়ে মঞ্চে তুলে দিচ্ছি, তো এটা পেশাদারিত্ব নয়। না। পেশাদারিত্ব হলো একটা জিনিসকে আমি সুষ্ঠুভাবে সুন্দরভাবে তৈরি করে প্যাকেজিং করে তাকে উপস্থাপন মার্কেটিং করে। করা, আমরা সেটা করি না, কাঁচা অবস্থায় তৈরি করি। এটাকে পেশাদারিত্ব বলে না। আমি পয়সা রুজি রোজগার করব আর এই কাজটা করব না, সেটা পেশাদারিত্ব নয়। কিন্তু একদম স্যার, সত্যি কথা বলেন। কিন্তু বাইরের যে টিমগুলো আছে, পশ্চিমবঙ্গের টিমগুলি ম্যাক্সিমাম, না সবাই যে সেখানে, সবাই না, কিন্তু কিছু কিছু টিম আছে হ্যাঁ, একদম পেশাদারি। ডেফিনেটলি অনেক, ওরা অনেক ওরা না, একেবারে একেবারে কি বলবো, রিহার্সাল দেয়, মহড়া দেয়, ডিসিপ্লিন, সমস্ত শৃঙ্খলা রক্ষা করে। সেখানে সম্ভব, যারা এটা করে তাদের পক্ষে ভালো প্রোডাকশন করা সম্ভব। একদম। নাটকের ক্ষেত্রে ভালো প্রোডাকশন তারাই করতে পারবে যারা এই পেশাদারিত্বের কোয়ালিটিগুলো, গাইডলাইনগুলো মাথায় রেখে কাজ করে, যে কোনো নাট্য সংস্থা। স্যার যদি পেশাদারিত্ব স্যার চলে আসে ত্রিপুরাতে, তার সুফল কি হবে স্যার? সুফল তো অবশ্যই হবে, নাটকের বিকাশ ঘটে, দর্শক বাড়বে। আমরা নাটকের যে লক্ষ্য নিয়ে আমরা নাটক করি, গ্রুপ থিয়েটার, যেটা লক্ষ্য নিয়ে একদম। নাটক করি, মানুষের কাছে পৌঁছানো। থিয়েটার মানে একটা প্রতিবাদী ভূমিকা থাকে, একদম স্যার। থিয়েটার মানে একটা প্রতিবাদী, থিয়েটারের জন্মই প্রতিবাদীর চিন্তা থেকে। একদম স্যার। তো ফলে মানে গ্রুপ থিয়েটারের বলতে বিশেষভাবে গ্রুপ Group থিয়েটারের theatre। জন্মটাই প্রতিবাদী চরিত্র। বলে প্রতিবাদী চরিত্র মানে কি, আমার প্রতিবাদী চরিত্র হলো কিসের বিরুদ্ধে প্রতিবাদ, কার বিরুদ্ধে প্রতিবাদ? অমানবিকতা, কুসংস্কার, অস্পৃশ্যতা, অমানবিক সমস্ত কিছু, অসামাজিক সমস্ত কিছু, একদম। একটা সুন্দরের জন্য অসুন্দর সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদ মানে অসুন্দরের বিরুদ্ধে, অমানবিকতার বিরুদ্ধে, অসামাজিক চিন্তার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে, আলোর পক্ষে। এই যে চিন্তা, এই চিন্তা থেকেই গ্রুপ থিয়েটার আন্দোলন। একদম স্যার। ফলে সুফল আসবে স্যার, পেশাদারিত্ব হলে। অবশ্যই আমার তো দৃঢ় বিশ্বাস আছে, একদম স্যার। দৃঢ় বিশ্বাস আছে। একদম স্যার। তা আমাদের ত্রিপুরার যে নাটক পেশাদারিত্ব স্যার, এখনো স্যার অনেক খামতি রয়েছে স্যার। কি আচ্ছা, করে সম্ভব এটা কাটানো? না খামতি ধরুন এখন যেমন স্ক্রিপ্টের কথা আমি বললাম, পাণ্ডুলিপির কথা একদম। বললাম, পাণ্ডুলিপির ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়েছি। আচ্ছা। আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের এখানকার কিছু কিছু নাট্য দর্শক বা নাটকের সাথে যুক্ত নাট্যকর্মী বা অন্যরাও এটা মনে করে যে আমাদের নাটক দর্শক আমরা পাচ্ছি না, আমাদের নাটক পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা অন্যান্য রাজ্যের মতো ততটা গুণগত মান নেই, আমরা লিখতে পারছি না নাটক, এমন কোনো মানে সেই ধরনের কোনো নাটক আমরা লিখতে পারছি না, যার জন্য আমরা নাটক ভালোভাবে ভালো নাটক করতে পারছি না। আমি মোটেই এর সাথে একমত নই। পশ্চিমবঙ্গের লেখকের নাটক এলেই এখানে একবারে সারা পড়ে যাবে একদম তেমন না, নয়। না স্যার। পশ্চিমবঙ্গের নাটক যখন চলছিল, আমাদের রাজ্যের চন্দন সেনগুপ্তের সাদা পায়রার জন্য, তারপরে কমল রায়চৌধুরীর ধর্মগোলা, দেবনাথ ইতুন হাজার হাজার দর্শক টেনে এনেছে। হ্যাঁ স্যার। আমাদের রামকৃষ্ণ দেবনাথের হকুনোর চাও, একদম তুলুমিল স্যার। বিনাশ, 4 দিন হাজার হাজার দর্শক নাটক দেখেছে, আমাদের আমার রাজ্যের নাট্যকারের লেখা। এটা কোনো বিষয় না, এটা অনেকের, এটা এক ধরনের, আমি বলবো এরা এই কথা যারা বলে যে আমাদের রাজ্যের নাট্যকাররা কি লিখছে, নাটকে যারা নির্দেশনা দিচ্ছে তারা কি নির্দেশনা দিচ্ছে, কোয়ালিটি খারাপ সেজন্যই দর্শক হয় না, কথাটা ঠিক এই দর্শক সমস্যাটা কিন্তু আংশিকভাবে, কিন্তু এটাও এক ধরনের হীনমন্যতা, আমার নিজের উপর আস্থা নেই। আপনি 70 সাল থেকে নাট্য রচনা শুরু করলেন, সব কিছুরই একটা স্তর আছে তো। আপনার শৈশব, একটা মানুষের জীবনে তো শৈশব আছে,
তরুণ বয়স আছে, যৌবন আছে। তো আমি যেটা শুরু করলাম সেটা আমার শৈশব কাটে আমি তারুণ্যে যাব, তারপরে যৌবনে যাব, তারপরে আরো পরিণত বয়সের দিকে যাব। তা আমি শৈশবে যদি এক্সপেক্ট করি যে আমার কাছে যৌবনের জোয়ার আসবে, শৈশবে যদি আমি প্রত্যাশা করি যৌবনের জোয়ার, যৌবনে যদি প্রত্যাশা করি আমি 70 বছরের পরিণত চিন্তার জোয়ার আসবে, এটা তো আশা করা যায় না। একদম সঠিক কথা স্যার বলেছেন। দর্শক সমস্যাটাও কিন্তু আমাদের রয়ে গেছে ত্রিপুরা। দর্শক সমস্যা তো আছেই। একদম দর্শক মানে কি, দর্শক তো নাটক তো আমি মানুষকে মঞ্চের হলে টেনে আনার জন্য মানুষের কতগুলি তো যে কোনো জিনিসকে মানুষের টেনে আনার জন্য কতগুলো আকর্ষণীয় জিনিস থাকতে হবে। মানুষ কেন আসবে আমার হলে? স্যার একটা ভালো নাটক দেখার জন্য। আমি যেটা শুরুতে বলেছি, একদম ভালো নাটক করতে গেলে পেশাদারিত্ব দরকার। একদম যে পেশাদারিত্ব আমার মধ্যে নেই। আমরা যে কোনোভাবেই 15 দিন একটা রিহার্সাল দিয়ে থোড় বড়ি খাড়া বড়ি থোড় একটা তৈরি করে যদি আমি মঞ্চে নিয়ে আসি, দর্শক এই নাটক দেখার চেয়ে নাটক দেখে পরবর্তী নাটকে আসতে চাইবে না। হ্যাঁ, এইসব কি দেখলাম। ফলে আমার প্রথম দায়িত্ব হলো একটা পেশাদারি মনোভাব নিয়ে শৃঙ্খলাবদ্ধ হয়ে দীর্ঘদিন রিহার্সাল দিয়ে পরিপূর্ণ রূপ নিয়ে একটা নাটক মঞ্চে নিয়ে আসা, কোনো একদম। কাঁচা জিনিস না। ফলে আমি দর্শক তখনই পাবো যখন দর্শক মঞ্চের প্রতি আকৃষ্ট হবে, নাটকের প্রতি আকৃষ্ট হবে এবং নাটক দেখার জন্য। এটা যেমন একটা আছে, পাশাপাশি একটা দর্শকের, আপনি বা আমি যে দর্শক, আমার যে সারাদিন যে সময় আছে, আমি কাজকর্ম করে তারপরে বিকালে আমি সময়টা আমার সাংস্কৃতিক কাজকর্ম বা মনের ক্ষুধা নিবারণের জন্য, পিপাসা মেটানোর জন্য আমি হয়তো কোনো হলে যাব, সিনেমা দেখব, নাটক দেখব, গান শুনবো, আবৃত্তি শুনবো। তাহলে এই কি লোক, এতগুলো জিনিস আছে। আপনি টিভি খুললে সিনেমা পাচ্ছেন, নাটক পাচ্ছেন, নাচ পাচ্ছেন, গান পাচ্ছেন, নানা ধরনের জিনিস পাচ্ছেন, অ্যামিউজমেন্ট, অনেক এন্টারটেইনমেন্ট আছে টিভিতে। ফলে মানুষ যখন তার অবসর সময়টা সে ভাগ করে কি করবে, সে যদি একটা অংশ টিভিতে ভাগ করে ফেলে, টিভির জন্য দিয়ে দেয়, তার কাছে সময় কম থাকে, সে মঞ্চে যাবে। এটা হ্যাঁ, কিন্তু এর বাইরে টিভির বাইরে মানুষকে নিয়ে এসে মঞ্চে নিয়ে আসতে হলে মঞ্চকে সেইভাবেই তৈরি করতে হবে, সেভাবে আকর্ষণীয় করে তুলতে হবে, দর্শক যাতে টিভির খাঁচা থেকে বেরিয়ে মঞ্চের খাঁচায় আসে। সেটা করতে গেলে পেশাদারিত্ব দরকার। একদম স্যার, সত্যি কথা বললেন স্যার। স্যার, নাটক করতে গেলে স্যার, নাটকের সংস্থা পরিচালনা করতে একটা আর্থিক সংস্থা দরকার, ব্যয়বহুলতা একটা বিশাল ব্যাপার। এটা একটা বড় খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন। এখন নাট্য চর্চার ক্ষেত্রে আমাদের একটা সময় তো ছিল আমরা নাটক করেছি যে নিজেরা, যেমন আমি নিজের অভিজ্ঞতায় বলি, আমি যখন স্কুলে শিক্ষকতা করতাম উপরে নাটক করেছি আমরা। অ্যামেচার নাটক কর্মচারীদের একটা অংশ, শিক্ষকদের অংশ, কিছু ছাত্র মিলে নাটক করতাম। কোথায়? ওই জিমনেশিয়াম হল একটা ছিল আমাদের স্কুলে, অমরপুর স্কুলে জিমনেশিয়াম হল, ব্যায়াম ট্যায়াম করতো এখানে হল একটা। তো আমরা কোথায় স্টেজ করব, বাড়ি থেকে চৌকি কাঁধে করে নিয়ে যেতাম সব, এক বাড়ি থেকে 8-10টা করে চৌকি এনে চৌকি বিছিয়ে তারপরে মঞ্চ তৈরি করতাম, কাপড় টাপড় দিয়ে, তারপরে ইলেকট্রিসিটির লাইন টেনে আনতাম, এগুলি করে নাটক করা হতো না। তো তখনকার সময়ের যে পরিকাঠামো আর আজকের দিনে পরিকাঠামোটা এক জায়গায় নেই। এখন আগরতলা শহরে নাটকের হলই আছে, নাটক করার মতো হলই আছে 4-5টা। আগে কোথায় হতো, তুলসীবতী স্কুলের কমিউনিটি হলে, তাদের তুলসীবতী স্কুলের হলের মধ্যে হতো, উমাকান্ত স্কুলের হলে হতো, বুদ্ধং স্কুলের হল, এগুলিতে নাটক হতো। নাটকের জন্য আলাদা কোনো হল ছিল না। রবীন্দ্র ভবন হওয়ার আগে নাটকের জন্য কোনো হল ছিল না। এখন তো আমার টাউন হল আছে, নজরুল কলাক্ষেত্র আছে, রবীন্দ্র ভবন আছে, সুকান্ত একাডেমি আছে, মুক্তধারা আছে। আগরতলা শহরে 5-5টা হল আছে, আধুনিক হল আছে। এই পরিকাঠামো তো তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। তো এগুলো তো আমাদের নাটকের পরিকাঠামো তৈরির ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে আছি অবশ্যই। এবং সেই ক্ষেত্রে খরচটা যেটা আমি বলছিলাম, তখন আমার কাঁধের উপর দিয়ে যেত, চৌকি কাঁধে করে নিয়ে আসতাম, পয়সা খরচ নাই, পয়সার দরকার নেই, লাইট আচ্ছা কোনো রকম একটা দুটো লাগিয়ে দিয়ে নাটক করা। কিন্তু এখন তো এই জায়গায় নেই, তো
আমাদের যেমন নাটকের আহ, কি ভাবনা চিন্তার সমস্ত পরিবর্তন করছে তো। একদম ফলে সেখানে এখন আমার দরকার হচ্ছে একজন লাইটম্যানের দরকার, একজন মিউজিক ম্যানের দরকার, মঞ্চ তৈরি করার জন্য। আগে পেছনে আমরা শুধু একটা স্ক্রিন লাগিয়ে নাটক করে বলতাম। এখন শুধু স্যার লাইট সাউন্ড এগুলি না, এখানে একটা কম্পিউটার নিয়ে সবসময় বসে আছেন। কম্পিউটার নিয়ে বসতে হবে, বা আপনার সবগুলো মঞ্চ script, সেট তৈরি setup, করতে হবে, কস্টিউম তৈরি করতে একদম। হবে। এই সবগুলোকে এখন আপনাকে পেইড একদম দিতে হবে স্বাভাবিকভাবে। সেটাও তার রুজি রোজগার যেমন, প্লাস তার এটাও তার সৃজনশীল কাজ, একদম সেও সৃজনশীল কাজ করছে, কিন্তু তার সবটাই প্রায় নির্ভর করে একটু পয়সা এটার সাথে রুজি রোজগার যুক্ত একদম। আছে। একজন অভিনেতা যিনি অভিনয় করছে তার সাথে রুজি রোজগারের সব যতটা প্রশ্ন আছে, একজন লাইট যিনি দিচ্ছেন তার মধ্যে একবারে ডিরেক্টলি তার সাথে রুজি রোজগারের প্রশ্ন আছে। মিউজিক যে করছে তার সাথে রুজি রোজগারের ডিরেক্ট প্রশ্ন আছে, কিন্তু অভিনয় যে করছে সে পয়সা না পাইলে অভিনয় করবে, তার সাথে সরাসরি রুজি রোজগার। ফলে এই যে বিভিন্ন অনুষঙ্গগুলি আছে নাটক করার ক্ষেত্রে, পাণ্ডুলিপি অভিনয় বাদ দিয়ে এটা একটা বিশাল ব্রেভ। বিশাল খরচ, এখন একদম। প্রচুর খরচ। এবং ছোটোখাটো দলগুলো আগরতলা শহরে বা মফস্বলে ছোটোখাটো দলগুলো রবীন্দ্রভবন টাউন হলে নাটক করতে গেলে 30,000 টাকা একদিনের লাগবে। একদম হল ভাড়া 30,000 টাকা লাগবে একটা 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 শো করতে গেলে। প্রোডাকশন নাম। হ্যাঁ, একটা প্রোডাকশন 30,000 টাকা মিনিমাম। তাহলে 30,000 টাকা আসবে কোত্থেকে? আপনি টিকিট 400 আসনের হল হচ্ছে আমাদের রবীন্দ্র ভবনের 2 নম্বর হল, 400 আসন, 50 টাকা করে টিকিট বিক্রি করে। কই অনেক কেনেন এমনি কেনে না, আপনি 50 টাকা করে ধরুন না, 50 আচ্ছা, টাকা করে 50 টিকিট টাকা। বিক্রি করলেন, তো 400 টিকিট বিক্রি করলে 50 টাকা কত হবে? প্রায় 40 4,000 টাকা। 50 টাকা করে দিচ্ছে। হ্যাঁ, 40,000 প্রায়। না 50 টাকা করে 400 টিকিট হলে 4 5 20 20,000 20,000 টাকা। 20,000 এখন এই 400 টিকিট যদি আপনি বিক্রি করতে পারেন 50 টাকা করে, 400 টিকিট ফুল, তাহলে 20,000 টাকা পাচ্ছেন। একদম আপনার 10,000 টাকা আরও ঘাটতি থাকছে। যদি আপনি 400 টিকিট বিক্রি করতে পারেন, গত আমি 2 বছরের ইতিহাস নাটকের রবীন্দ্রভবনে বলতে পারি, 3-4টে নাটকের শো ছাড়া বেশিরভাগ নাটকে কিন্তু 150 থেকে 200, ম্যাক্সিমাম 250 দর্শক হয়েছে। একদম স্যার। 250-300 কয়েকটি নাটকে ফুল হয়েছে বা 350-400 হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভারেজ 200 দর্শক। হ্যাঁ, স্যার। তো 200 দর্শক হলে আপনি অ্যাভারেজ একদম 10,000 টাকা তো কোথায় পাবেন? তবু নাটক বলবো কি স্যার, করবে? এত প্রতিকূলতার মধ্যেও, বাধা বিপত্তির হ্যাঁ, মধ্যেও কিন্তু এটা ত্রিপুরার কেন করছে? নাটক নাটকের চর্চা- প্রতি আমাদের করার প্রতি একটা হ্যাঁ, দায়বদ্ধতা, একটা টান। একদম নাটক হোক, আমরা মানুষের কাছে যেতে চাই, সেই থেকে নিজের পকেটে পয়সা দিয়েও নাটক এখনো করছে। হুম। কিন্তু এটা তো দীর্ঘদিন চলতে পারে না। চলবে না। এবং এখানে সবচেয়ে আরেকটা বড় সমস্যা হচ্ছে স্পন্সরশিপ। কলকাতায় নাটক, বাংলাদেশে নাটক করে না, হ্যাঁ। ওরা কিন্তু বড় বড় স্পন্সরশিপ নেয়, একদম পুরো প্রোডাকশন স্পন্সরশিপে যায়। একদম স্যার। এই যে রতন, প্রডিউসারও আছে স্যার অনেক। আপনার এখানে যে বাইরে যে দলগুলো আসে, স্পন্সর টিম, এনএসডি বা অন্য টিম, এরা তো প্রচুর পয়সা পায় গভর্নমেন্টের বিভিন্ন তরফ থেকে। না, আমাদের রাজ্যের কয়টা টিম পায়? ঠিক পায় না। স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা নানা বিষয়ে আলোচনা স্যারের সাথে করলাম। নাটকের সেই কালে কাল, কখন নাটক ত্রিপুরাতে শুরু হয়েছিল এবং ত্রিপুরা নাটকের নিজস্ব স্বকীয়তা, ত্রিপুরা নাটকের পেশাদারিত্ব, দর্শক সমস্যা, নাটকের ব্যয়বহুল, বিশেষ করে ত্রিপুরাতে আমাদের যে নাট্য একটা দল প্রোডাকশন করতে গেলে যে ব্যয়বহুল একটা বিশেষ চাপ সৃষ্টি হয়, তারও আলোচনা আমরা করলাম। স্যার, আপনি একজন দক্ষ প্রশাসক ছিলেন স্যার ত্রিপুরা রাজ্যে বিভিন্ন বছর। একটুখানি যদি বলেন। দক্ষ প্রশাসক বললে কথাটার সাথে আমি তো তারপরের মধ্যে কিন্তু মিলে যাই। নাটক আপনি চালিয়ে আমি গেছেন। আমি দীর্ঘদিন আপনার কথাই এসছে স্যার যে আমি অফিস করে করে নাটক করতাম। দীর্ঘদিন প্রশাসনে কাজ করেছি। 1982-তে আমি টিসিএস এ জয়েন করেছি আচ্ছা। শিক্ষকতা ছেড়ে। তো অনেকদিন কাজ করেছি প্রশাসনে। প্রশাসনে কাজ করার ক্ষেত্রে তো একজন প্রশাসক হিসেবে আমার দায়িত্বই ছিল মানুষের জন্য কাজ করা, সরকারি নিয়ম নীতি, সরকারি সিদ্ধান্ত কার্যকর করা, মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে সরকারি প্রশাসনিক সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা। এটা আমার প্রাথমিক দায়িত্ব, এবং সেটা করার ক্ষেত্রে আমি আমার সমস্ত মন প্রাণ দিয়ে আমি চেষ্টা করেছি যাতে সেগুলি করতে পারি। তো
সেক্ষেত্রে আমি বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জায়গায় পালন করেছি, যেখানে সরকার আমাকে দিয়েছে দায়িত্ব, সেগুলো পালন করার চেষ্টা করেছি অবশ্যই সেটা। তো এবং সেখানে ধন্যবাদ স্যার হ্যাঁ, আপনাকে। সেখানে থেকেও আমি কিন্তু নাটকের সাথে যুক্ত ছিলাম, কারণ আমি যেখানেই গেছি এখনো দেখছি স্যার আপনি যুক্ত হয় সেই শুরু থেকে। না, যেখানেই স্কুল গেছি, জীবন যেমন থেকে? সোনামুড়া, বিলোনিয়া, আম, বকাফা ব্লকে ভিডিও ছিলাম, সোনামুড়াতে এডিশনাল এসডিও ছিলাম, বিলোনিয়াতে মহকুমা শাসক ছিলাম, আগরতলাতেও মহকুমা শাসক। এই 4 জায়গাতেই কিন্তু আমি এমপ্লয়িজ রিক্রিয়েশন ক্লাব যেখানে ছিল সেখানে করেছি। একদম স্যার, তার থেকে হ্যাঁ, নাটক টাটক হতো স্যার। করেছি এবং নাটক করেছি। সোনামুড়াতে করেছি, আমার মনে আছে গুলশন নাটক করেছিলাম, গুলশন। এবং বিলোনিয়াতে গুলশন নাটকই করেছিলাম। আগরতলাতে তো হয়েছে, এখানে অনেকগুলো আপনার অফিস নাটক কম্পিটিশনে স্যার আপনি স্যার কতটা শো করেছেন মনে আছে এখন হুম? পর্যন্ত? কতটা নাটকের শো করেছেন সেই শুরু থেকে? মানে কখন শুরু করেছি? না না, কখন শুরু করেছেন তো বলছিলেন ছাত্র জীবন থেকে শুরু করেছিলেন নাটক, হ্যাঁ, কিন্তু আপনি কতটা শো করেছেন এখন পর্যন্ত আপনার নাটকের আচ্ছা, কতটা শো মনে আছে? বিভিন্ন নাটকের? না, এটা তো এক্স্যাক্টলি বলতে বলা পারবো যায় না। না। এটা 100-200 কাছাকাছি হবে প্রায়। হ্যাঁ, একটা ধরুন যে একটা নাটকেই প্রায় 30টা শো হয়েছে, যেমন ধর্মগোলা। হুম। ধর্মগোলা নাট্যভূমি যে ধর্মগোলা, হুম। ধর্মগোলাতেই 30টা শো, 30টার মতো শো হয়েছে। তারপর আহ, রাইমা সাইমা, এটারও প্রায় 25-30টা শো হয়েছে। তো সবটা আপনি মিলিয়ে তো ত্রিপুরার বাইরেও গেছেন স্যার, দল হ্যাঁ, নিয়ে। অনেক জায়গায়, অনেক অনেক জায়গায়। জায়গায়। এই যেমন রাইমা সাইমা যেটা বললাম, নাট্যভূমির রাইমা সাইমা সবচেয়ে বেশি জায়গায় রাইমা সাইমা হয়েছে ত্রিপুরা রাজ্যের। ত্রিপুরার বাইরে। হ্যাঁ, এমন কোনো জায়গা নেই ভারতবর্ষের বড় জায়গা যেখানে রাইমা সাইমা হয়নি। তাহলে 200-র উপর ফলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, সবকিছু মিলিয়ে প্রায় 150-200 200-র প্রায় কাছাকাছি 150 হবে। শো হবে। ধন্যবাদ স্যার স্যার আপনি লেখালেখিও করেন স্যার, লেখালেখিটা কখন করেন স্যার? ওই এই যে তো স্ক্রিপ্ট লেখেন, লেখালেখি নাটক লিখছেন, প্লাস গল্প উপন্যাস, এগুলি কখন লেখেন স্যার আপনি? এগুলির সাথে যুক্ত থাকি আসলে। অনেক সময় কি হয়, আম, আম, প্রত্যেক মানুষই মানে নিজের ভেতরে কিছু আলোড়ন হয়, মানুষের ভেতরে স্যার। কিছু আলোড়ন হয়, প্রত্যেক মানুষের ভেতরে কিছু স্পন্দন হয়, আলোড়ন হয়। সে আলোড়ন থেকে কিছু জিনিস মন্থন বলবো আর কি, মনের ভিতরে কিছু মন্থন হয় মানুষের। সেই মন্থনগুলো বাইরে প্রকাশ করার রাস্তা খোঁজে। স্যার। তো মন্থন থেকে বিষ হয়, অমৃত হয়। একদম স্যার। তো সেগুলো বাইরে হওয়ার রাস্তা খোঁজে। কখনো নাটকের রাস্তায় আসে, কখনো গল্পের রাস্তায়, কখনো কবিতার রাস্তায়, কখনো গানের রাস্তায়, লেখার রাস্তায়, সাহিত্য। আমারও সেরকম কিছু কিছু হয় অনেক সময়। আমি হ্যাঁ, লেখার চেষ্টা করি, এবং আমার লেখার মধ্যে তো অবশ্যই আমি ভ্রমণ করে, আমি বলেছি একদম। তো তখন ভ্রমণ করতে ভালোবাসি, ভ্রমণ কাহিনী লিখি। ইউরোপের কয়টা দেশ আহ, দেখেছেন স্যার আপনি? হুম? ইউরোপের হ্যাঁ, বিদেশ কতবার কয়টা দেশে ভ্রমণ করেছেন স্যার আপনি? 25-30 হবে? হ্যাঁ, 23টা 24টা দেশে আমি গেছি এই Wow! পর্যন্ত, মানে বাংলাদেশ সহ। 23টা দেশে ভ্রমণ করেছেন স্যার। বাংলাদেশ সহ ধন্যবাদ স্যার 24টা আপনাকে। 23টা দেশে গেছি। স্যার আপনি যে নাটক লিখেছেন, নাট্যকার হিসেবে নাটক এখন পর্যন্ত আপনার কয়খানা মঞ্চস্থ হয়েছে স্যার মনে আছে স্যার? এক্স্যাক্টলি তো বলতে পারবো না। নাটক আমার যতটুকু মনে হয় আমি প্রায় 25-26টা নাটক লিখেছি। এখন পর্যন্ত? হ্যাঁ, তার মধ্যে ছাপা প্রকাশিত হয়েছে গোটা 10। একদম। ছাপার আকারে প্রকাশিত হয়েছে গোটা 10। আর অভিনীত হয়েছে আমার লেখা নাটক আহ, তাও 8-10টা হবে, 8-10টার মতোই স্যার নাটক। আপনার গ্রন্থ কিরকম বেরিয়েছে স্যার গ্রন্থ? ভ্রমণ কাহিনী বা গল্প, হ্যাঁ, কবিতা? সেটা ভ্রমণ কাহিনী তো ভ্রমণ কাহিনী, গল্পের বই বা নাটকের বই মিলিয়ে আহ, সম্ভবত 21টা বই আমার প্রকাশিত হয়েছে এ পর্যন্ত, নানাভাবে 21টার মতো বই প্রকাশিত হয়েছে আর কি। বেশিরভাগই হচ্ছে ভ্রমণ কাহিনী আর নাটক। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আমাদের ত্রিপুরা কিন্তু এখন খুব উন্নত স্যার, না উন্নত বলতে মানে নানা দিক বিবেচনা করলে স্যার সেই ত্রিপুরার এখন নেই। 2024-এ দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে ত্রিপুরার যে নাট্যচর্চা, আমাদের একটা এনএসডি হয়েছে স্যার,
এখানে কয়েক বছর আগে একটা টেলিভিশন ফিল্ম ইনস্টিটিউট হয়েছে স্যার। স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই যে এনএসডি ফিল্ম ইনস্টিটিউট হলো তা কোন দিকে স্যার এগুচ্ছে স্যার এখন? এটা এটা আমি বলবো যে এনএসডি আসার পরে, যেমন আমি পরিকাঠামোর কথা বলছিলাম, হ্যাঁ স্যার, হল হয়েছে, একদম স্যার। ঠিক আছে। তো এনএসডি আসার পরে এই যে এনএসডি বা ফিল্ম ট্রেনিং ইনস্টিটিউট যেটা হয়েছে, এটা কিন্তু আমাদের এই পরিকাঠামোর সাথে নতুন সংযোজন। দ্যাট একদম মিনস স্যার। আমাদের এটাকে সমৃদ্ধ করেছে। একদম। আমাদের নাট্যচর্চা বা শিল্প চর্চার, সিনেমা চর্চার বা চলচ্চিত্র চর্চার একদম যে স্যার। সৃষ্টি, যে কাজটা, এটাকে সমৃদ্ধ করেছে, একদম। পরিকাঠামোকে উন্নত করেছে অবশ্যই। এবং এই যে টাই, যেটা এনএসডি ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এরা টাই থিয়েটার ইন এডুকেশন, স্যার। টাই যেটা যে প্রোগ্রামটা তারা করে, অর্থাৎ থিয়েটারের মাধ্যমে শিক্ষা। একদম স্যার। আবার এটা শিক্ষার মাধ্যমে থিয়েটারও হচ্ছে। একদম। ওরা ওয়ার্কশপ করছে, নানা ধরনের কোর্স করছে স্কুলগুলোতে বা অন্যান্য অংশগুলোতে। থিয়েটারের জনপ্রিয়তা ছাত্রছাত্রীদের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে থিয়েটারের জনপ্রিয়তা, থিয়েটারের প্রতি আকর্ষণ, থিয়েটারের প্রতি একটা টান একবারে শুরু থেকেই, ছাত্র জীবন থেকেই তৈরি করার চেষ্টা কিন্তু এনএসডি করছে। এবং এটার ফলে এখন আমি বলবো যে আমাদের এখানে কিন্তু আগরতলা শহরে যারা এখন নতুন প্রজন্মে যারা নাটক কাজ করছে, নাটকের নির্মাণের কাজ, নির্দেশনা, অভিনয় করছে, এরা কিন্তু বেশিরভাগই এনএসডি থেকে পাশ করা বা এনএসডি সংস্পর্শে এসে ত্রিপুরার প্রশিক্ষণপ্রাপ্ত। ত্রিপুরা অনেক ছেলে মেয়েরা স্যার এনএসডি থেকে পাস করতে স্যার। আমাদের করেছে তো। ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে। তবে করেছে। একটা স্যার আমি বলতে পারি স্যার, আপনার যে চোখ দিয়ে যেটা আমরা দর্শকদের বলতে পারি যে আমাদের ত্রিপুরার নাট্য জগৎ, নাট্য চর্চা, অভিনয় জগৎ একটু উন্নত মানের হচ্ছে, যেহেতু একটু পড়াশোনা করে করতে স্যার। আপনি কি বলেন স্যার? না, কারণ এনএসডি স্টুডেন্ট থেকে পাস করে কিন্তু অভিনয় করছে, পরিচালনা করছে স্যার। না, প্রশিক্ষণ নিয়ে আসা, প্রশিক্ষণ তো আমার যে কোনো কাজ দক্ষতার সঙ্গে করতে গেলে, যেটা আমি বলছিলাম না যে পেশাদারিত্বের মধ্যে একদম স্যার। প্রশিক্ষণ একটা একদম স্যার। অংশ। প্রশিক্ষণ আমি ট্রেইনড, একটা আমি দক্ষতা অর্জন করতে গেলে ট্রেনিং দরকার, দরকার, শিক্ষা নিতে হবে, প্রশিক্ষণ। এবং নাটক মতো যে জায়গাটা, নাটক করতে গেলে যেটা পড়াশোনা ছাড়া ভালো নাটক করা যায় একদম না। স্যার। আপনি পড়াশোনা না করলে, উৎপল দত্ত নিজেই বলতেন, ভালো নাটক করতে হলে ভালো পড়াশোনা দরকার, ভালো মানুষ হওয়া দরকার, স্যার। পড়াশোনা দরকার। এবং পড়াশোনাটা অবশ্যই আমাদের, এটা আমি বলবো, এই ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। আমাদের যারা নাট্য নির্মাতারা নাটক করেন এখন বিভিন্নভাবে, পড়াশোনার ক্ষেত্রে আরও একটু বেশি সময় দিলে আরও বেশি ভালোভাবে, গুণগতভাবে নাটকটাকে আরও বেশি উন্নত মানের করার চিন্তা করা যেতে পারে। পড়াশোনা ছাড়া মান উন্নয়ন করা যায় না। একদম স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছিলাম ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট দক্ষ প্রশাসক, লেখক, কবি, সাহিত্যিক, সুবক্তা, নাট্যকার। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যেটা আমরা যারা ত্রিপুরা রাজ্যের যারা ওনাকে চিনেন, সবাই চিনেন যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি শ্রদ্ধেয় মিস্টার সুভাষ দাস মহোদয় স্যার। স্যার আপনাকে একটা শেষ প্রশ্ন করবো স্যার, জানতে ইচ্ছে করছে স্যার। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যেটা আমি শুনেছি স্যার। একটা মেলাতে শুনেছিলাম স্যার, অনেক ছিলেন স্টেজের মধ্যে স্যার, কোনো এক বইমেলার অনুষ্ঠানে স্যার, আপনি নিজের চুল নিজে কাটেন স্যার। এইটা কি করে সম্ভব স্যার? এখনই কি চলছে সেই ধারাবাহিকতা স্যার? এটা আসলে একটা সময় আমি আসলে কি বলবো, এটা মানে সেলুনে যেখানে চুল কাটার কাজ হয়, সেলুনে যাওয়া প্রতি আমার একটু বিতৃষ্ণা তৈরি হয়ে গেছে। আমার মনে হয়েছে যে সেলুনে গেলে ওরা যে যন্ত্রপাতি ইউজ করে সেগুলো, এবং নানা ধরনের কারণে সেলুনে আমার শেভ করতে গেলে, চুল কাটতে গেলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, দেরিও হয়, দাঁড়াতে হয়, দেরি হয়, এটা তো আছেই। টাইমের নষ্ট। আমার সবচেয়ে বড় বিতৃষ্ণা তৈরি হয়েছিল ওটাতে, ইনফেকশন হতে পারে। তো সেই থেকে আমি প্রায় 25-30 বছর আগে থেকে এখনো স্যার কাটছেন? না, নিজেই চেষ্টা করতাম। ম্যাডাম কিছু বলেন না? না, আমি এখন কাটি, প্রতি মাসে আমি একবার ছেটে দিই চুল, আমি কাটি নিজেরটা। আর আমার স্ত্রী 3 মাস পর একবার আপনারটা ছেটে দেয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। আপনারা পজিটিভতার পর্দা যারা দেখছেন, দেখতে পাচ্ছেন স্যার একজন কি গুণী মানুষ, তারপর নিজের চুল নিজে কাটে। এটা কি সম্ভব? আপনার কখন করেছেন স্যারকে? এটা পেয়েছি আজকে।
স্যার মানুষ- বললেন যে এটা সম্ভব এবং স্যার এটা করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার ছেলে মেয়ে স্যার, আমার 2 ছেলে, তারাও নিশ্চয়ই 2 বড় ছেলে, চাকরি ওরাও করছেন। বিএডে করেছে। ওদের ঘরে আমার 2 নাতনি আছে, বাহ, দুজনে চাকরি করে। একজন থাকে বাইরে, মানে আমাদের রাজ্যের বাইরে, নাগাল্যান্ডে, ভেটেনারি কলেজে প্রফেসর পড়ায়। আর ছোট ছেলে আমার মতোই ত্রিপুরা সিভিল সার্ভিসে টিসিএসে ঢুকেছে, আসছে এখন কুয়েতে আছে। ধন্যবাদ স্যার আপনাকে। আজকে কথা বললাম, আমাদের পজিটিভ বার্তার আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট গুণী মানুষ, আপনারা শুনলেন শ্রদ্ধেয় সুভাষচন্দ্র স্যার মহোদয়কে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার পজিটিভ বার্তার পক্ষ থেকে যে আমাদের সময় দিয়েছেন। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। কাছে দূরে বসে যারা অনুষ্ঠান দেখলেন, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার।